মধ্যখানে পেরিয়েছে দুটো দিন। ইদানিং সময় যেন ঝড়ের গতিতে পেরোচ্ছে। আজ বৃহস্পতিবার, অদিতির গায়ে হলুদ। শেখবাড়ি মেতেছে উৎসবের আমেজে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। গতকাল থেকেই সকলের আগমন ঘটছে। সব বয়সে মানুষের পথ চারণে মৃত বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। হই হুল্লোড় পরিবেশ বিরাজমান। ছোট ছোট বাচ্চাগুলো ভ্রমরের মতো দৌড়ে চলেছে এদিকে সেদিকে। সিঁড়ির সম্মুখে চুপচাপ একাকী দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। মুগ্ধ দৃষ্টি নিবিষ্ট সামনে দৌড়ঝাঁপে মুক্ত নিষ্পাপ শিশুগুলোর দিকে। তারা নিজেদের মতো খেলছে, হাসাহাসি করছে। সেই সুমিষ্টি হাসির গুঞ্জনে চারপাশ মুখরিত হচ্ছে ক্ষণে ক্ষণে। গুঞ্জরিকা হাসি মুখে সবটা দেখে চলেছে। এতক্ষণে আলগোছে পাশ ফিরতেই চক্ষু গোচর হলো আরও একটা বাচ্চা মেয়ের আনন। তার সাথে সবার বেশভূষায় বেশ ভিন্নতা পরিলক্ষিত। সদর দরজার এক পাশে একটা ছোট বাচ্চা মেয়ে বসে আছে। পরিহিত কাপড় নোংরা, চুলগুলো রুক্ষ এবং এলোমেলো। ছোট্ট মেয়েটা আকাঙ্ক্ষিত চোখে অন্য বাচ্চাগুলোর খেলা দেখছে। হয়তো তারও খেলতে স্বাদ জাগছে, কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারছে না। বিচক্ষণ গুঞ্জরিকা ঠিকই বুঝেছে পরিবারের অবস্থানের জন্য এত ভেদাভেদ। ছোট্ট মেয়েটার যত্ন নেই, হাত পাগুলো সরু খসখসে, হয়তো ঠিকমতো খেতে পায় না, যত্ন পায় না। হায়রে সন্তান, শুধু একটা সন্তানের জন্য আজ ভালোবাসার মানুষটার থেকে যজন যজন দূরত্ব সৃষ্টি হয়েছে। বুকের মাঝে অদৃশ্য ঘেন্নার পাহাড় জমে চলেছে ক্রমশ। কেউ হাজার চেয়ে একটা সন্তান পায় না, আবার কেউ পেয়ে কদর করতে জানে না। বড় কথা, অভাবের সংসারে কদর শব্দটা বড্ড বেমানান। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রহমত, যা সবার ভাগ্যে জোটে না। গুঞ্জরিকার চোখের কোণে পানি জমল। ডান হাতটা আলতো করে নিজের জঠর ছুঁয়ে গেল। ছোট্ট একটা ব্রণ ওর গর্বেও বড় হচ্ছিল, কিন্তু সেই পৃথিবীর আলো দেখতে পারেনি। ওহো, তাকে দেখতে দেওয়া হয়নি। হাহ, আল্লাহর বিচারের অপেক্ষায় মেয়েটা দিন গুনছে। তার নীরবতা, তার বুক নিঃশেষ ক্লান্ত ব্যথিত দীর্ঘশ্বাসই যথেষ্ট প্রকৃতির বুকে এই অবিচারের ঠাঁই মেলানোর জন্য। বাড়ি ভর্তি মানুষের সামনে নিজেকে আর ভাঙল না গুঞ্জরিকা। বড় একটা শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল। পা বাড়ালো দরজার দিকে। এগিয়ে এসে বাচ্চাটার মুখোমুখি বসলো। মাথায় স্নেহের হাত রাখলো। ছোট্ট মেয়েটা সবগুলো দাঁত বের করে হাসলো। কি স্নিগ্ধ, কি অপরূপ সুন্দর সেই হাসি। গুঞ্জরিকার অসুস্থ মনটা চট করে ভালো হয়ে উঠল। বাচ্চাটা ওর দিকে তাকিয়ে শুধালো, তুমি কি নতুন বউ? কথাটা বলেই গুঞ্জরিকাকে ভালোভাবে দেখলো বাচ্চাটা। তর্জনী আঙুল গালে শুইয়ে একটু ভাবুক হলো। কিন্তু আমি তো তোমাকে চিনি, এর আগেও তোমাকে এ বাড়িতে দেখেছি। আমাকে নতুন বউ দেখাবে তুমি? বাচ্চাটার অমন পাকনা কথাতে গুঞ্জরিকা হেসে ফেলল। ভাব জমিয়ে বলল, ঠিক নতুন নই, তবে পুরনো বউ বলতে পারো। তোমাকে আমি নতুন বউ দেখাবো তো। তার আগে বলো তোমার নাম কি? মিষ্টি মেয়ে। মিষ্টি মেয়ে শব্দ দুটো বাচ্চাটার ভীষণ পছন্দ হলো। খিলখিয়ে হেসে উঠল। রিনরিনে বাচ্চা কণ্ঠে প্রত্যুত্তর করলো, আমার নাম মোনা। পুরনো বউ তাই বলে সত্যি সত্যি এমন সম্বোধন? গুঞ্জরিকা হাসি দমিয়ে রাখতে পারল না, মৃদু শব্দে হেসে ফেলল। কোনো কথা ছাড়াই মোনাকে কোলে উঠিয়ে নিল। হাঁটা অবস্থাতেই বলল, তোমার মতোই সুন্দর তোমার নামটা। আমাকে কি এখন থেকে এই নামেই ডাকবে তুমি? ছোট মোনা ভয় পেল। ভয়ার্ত চোখে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। গুঞ্জরিকার সাথে এতক্ষণে বেশ ভাব জমে গেছে তার, তাই সব সময়ের মতো পাকা পাকা বুলি আওড়ালো। মনটা ঈষৎ বার করেই বলল, মুখটা ব্লাইন্ড দেখালো, পুরনো বউ আমাকে নামিয়ে দাও তুমি। আমি নোংরা, আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না, কেউ খেলায় নেয় না। মা বলেছে আমাকে একা থাকতে। আমরা গরিব, আমাদের শখ থাকতে নেই। থমকে দাঁড়িয়ে পড়ল গুঞ্জরিকা। 5-6 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনে ওর চক্ষু জোড়া চড়ক গাছ।
বড় বড় চোখে চেয়ে আছে। এতটুকু মেয়ের মস্তিষ্ক এত ভেদাভেদ উপলব্ধি করে ফেলল। এই সমাজের টাকার বড়াই করা মানুষগুলো এক একটা কীট। তাদের ক্ষমতার বড়াই থেকে একটা নিষ্পাপ শিশুও রক্ষা পায় না। মোনাকে পুরো দমে অবাক করে দিয়ে ওর কপালে চুমু এঁকে দিল গুঞ্জরিকা। পুনরায় হাঁটতে শুরু করলো। আজ থেকে তোমার খেলার সঙ্গী আমি। রোজ তুমি আর আমি খেলবো, ঠিক আছে? তুমিও সুন্দর, আমিও সুন্দর। দুই সুন্দরী একসাথে অনেক খেলা খেলবো কেমন? ছোট্ট মোনা মাত্রাতিরিক্ত খুশি হলো। এভাবে কেউ কখনো ওকে বলেনি, ওর সাথে খেলতে চায়নি। অতটুকু বাচ্চার চোখে কৃতজ্ঞতার পানির দেখা মিলল। মোনা হেসে মাথা নেড়ে নেড়ে বলল, তুমি খুব ভালো পুরনো বউ। না না, আমি তোমাকে সখী ডাকবো। আজ থেকে আমরা সখী। কি মজা, আমি নতুন সখী পেয়েছি। কুঞ্জরিকা এই পর্যায়ে বেশ জোর আওয়াজের হেসে উঠল, বিড়বিড় করে আওড়ালো, আমিও নতুন সখী পেয়েছি। বুকের মধ্যিখানে আগড়ে ধরল মোনার মাথাটা। অদ্ভুতভাবে ভেতর থেকে অন্যরকম শান্তি অনুভব হলো। মা সত্তাটা তার দেখা দিল। মোনাকে নিয়ে যেভাবেই দোতলার উদ্দেশ্যে এগিয়ে চলল কুঞ্জরিকা। চারপাশে উপস্থিত সকলের আর দৃষ্টির বিন্দুমাত্র তোয়াক্কা করল না। 5টা বছর খুব তো করলো সমী। আর কত যাদের এত মেনে চলো, দিন শেষে কেউ তো ভরসার বুকটা এগিয়ে দিল না। এই পৃথিবীতে কেউ কারোর না, নিজের কিছু না থাকলে কেউ তোমাকে মূল্য দিবে না। ওখানে অবস্থান করা সকলে বাড়ির বউয়ের এমন উঁচু শব্দের হাসি শুনে নাক মুখ কুঁচকালো। মেয়ে মানুষ, তাও বাড়ির বউ হয়ে এত জোরে হাসে কিভাবে? গুরুজনদের মানে না, সুশিক্ষার অভাব। আজ মাঠে আমন ধান লাগানোর জন্য 2জন মজুর হওয়ার কথা থাকলেও হয়নি। একজন এসেছে কেবল, আরেকজনের নিকট আত্মীয় মারা যাওয়ার সেখানে গেছে। এখন হাতের কাজ ফেলে মাঠে যেতে হবে আরুষকে। ওই একজন মজুরকে সঙ্গ দিতে হবে। ধানের চারা রোপণ করা অত্যাবশ্যক, না হলে ওগুলোও নষ্ট হয়ে যাবে। লোকসান খেতে হবে বড় বাপের। এবছরে চারার মূল্য অনেক, তাই সেই কাজের উদ্দেশ্যেই সকালে বেরোচ্ছিল। যত দ্রুত যাবে তত দ্রুতই কাজ সেরে ফিরে আসতে পারবে। বাড়িতেও তো কাজ কম নয়, অথচ নিচে এসে চোখ জুড়িয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত একটা মুহূর্তের সাক্ষী হলো ছেলেটা। ওর গুঞ্জনের কোলে একটা বাচ্চা। এমন একটা দিন সত্যি আসুক ওদের জীবনে, স্বপ্ন সত্যি হয়ে ধরা দিক এই ছোট্ট জীবনে, নয়তো সময়টা এখানেই থেমে যাক। সুখকর অনুভূতির সাথে সূক্ষ্ম একটা ব্যথা প্রতিটা শিরা উপশিরায় প্রবাহিত হলো। তারা বাস্তবতার প্রতিবিম্ব হয়ে ধরা দিল মন মস্তিষ্কে, অনুভব করালো চিরন্তন সত্যটা। আরুষের চোখে মুগ্ধতা, অথচ বুক পুড়ে চলেছে নির্নিমেষ। ছেলেটা যখন বাস্তবতা কল্পনার মধ্যস্থানে দাঁড়িয়ে দুঃখকে লালন করতে ব্যস্ত, তখন শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো পরিচিত নারী কণ্ঠস্বর, এই আরুষ তোর বউটারে আর সুশিক্ষা দিতে পারলি না? বাড়ি ভর্তি মানুষের সামনে কিভাবে হাসলো দেখলি? আরুষের মসৃণ কপাল গুটিয়ে এলো, ব্রজগল কুঁচকে পাশ ফিরে তাকালো, দেখলো বড় খালামণি দাঁড়িয়ে আছেন। শোনা গেল বিরক্ত মিশ্রিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, সেই বাড়ির বউ হওয়ার আগে একজন মানুষ। আর একজন মানুষের অবশ্যই হাসার অধিকার আছে, এটা তার নিজের বাড়ি। খালামণি ভদ্রতার সাথে কথাগুলো বলে হনহনিয়ে ওখান থেকে প্রস্থান করলো আরুষ। রেবেকা শেখ এমন সোজা সাপটা জবাবে একটু অপমান বোধ করলেন। সাপের মতো ফুঁসে উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। হয়তো বোনের কান ভাঙাবে, এটাতে তিনি বেশ পটু আছেন। বেশ কিছুক্ষণ সময় পেরিয়েছে। গুঞ্জরিকা নিজ হাতে মোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দিয়েছি। আগামীকাল আসতে বলেছি। নতুন কয়েকটা জামা কিনে দিবে মোনাকে। এই তো এখন দুজন মিলে খেলছে,
সঙ্গ দিয়েছে আরিকা। গুঞ্জরিকা অবাক হয়েছে বেশ। সেই সকাল থেকে বাচ্চা মেয়েটা ওদের বাড়িতে আসে, অথচ তার পরিবারের কারো কোনো মাথা ব্যথা নেই। একটা বার খোঁজ করতে অবধি আসেনি। কুঞ্জরিকার এই পর্যায়ে মনে হলো মোনার বাড়িতে যাওয়া উচিত। হতে পারে তার মা অন্যদিকে খুঁজছে, জানে না এখানে এসেছে। মোনাকে ডাকলো, সখী তুমি বাড়িতে যাবে না? মোনা আরিকার সাথে হেসে হেসে কথা বলছে আর খেলছে। ঘাড় ঘুরিয়ে ওর দিকে চাইলো। হ্যাঁ যাবো তো সখী, তাহলে নিচে চলো। তোমার আম্মা নিশ্চয় এতক্ষণ খুঁজছে তোমাকে। মায়ের খোঁজার কথা শুনতেই মোনা দ্রুত পালক থেকে নেমে দাঁড়ালো। গুঞ্জরিকার হাত ধরে বলল, চলো, আমি বাড়িতে বলে আসিনি সখী। গুঞ্জরিকা হেসে মাথা নেড়ে সাই জানালো। ওর সাথে হাতা ধরল। চৌখাটের সম্মুখে আসতে মুখোমুখি হলো চন্দ্রা হাসি মুখে ওদের দুজনকে দেখলো, মিষ্টি করে হাসলো। তোর বাচ্চা এটা? ওহো দুঃখিত, তোর দ্বারা তো সম্ভব নয়। কথাই পেলি ওটাকে। হাসতে হাসতে জায়গা মতো তীর ছুড়ল বরাবরই পটু চন্দ্রা। গুঞ্জরিকা অবশ্যই ধরল না ওসব কথাবার্তা, উল্টো ক্ষীণ হাসলো। তোর দ্বারা তো সম্ভব, তোরটা দিয়েই না হয় তখন খেলবো। আমার বাচ্চাকে তোর কাছে আসতে দেওয়া যাবে না রে কুঞ্জু। তখন যদি তোর মতো বন্ধা হয়ে যায়, কপাল পড়বে আমার সন্তানের। কথাগুলো বলে শব্দ করে হেসে উঠল চন্দ্রা। বোঝাতে চাইল সে মজা করছে। গুঞ্জরিকা শান্ত চোখে দেখল সেই অপেক্ষার হাসি, অনুভব করলো শব্দহীন ভাষায় কটাক্ষ। এতে মেয়েটার মুখের হাসি বাড়ল বই কমলো না। অথচ দিব্যি আমি আর তুই এক থালাতেই খেয়েছি। এমনকি এখন তুই আমার ঘরে থাকছিস, আমার স্বামীকে শুয়ে দিচ্ছিস, আমার ব্যবহৃত সব কিছু ব্যবহার করছিস। ছোট কয়েকটা সাধারণ বাক্য, অথচ সামনে দাঁড়ানো প্রতিপক্ষকে একেবারে মাটিতে মিশিয়ে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। চন্দ্রা যেন না চাইতেও আবারও পরাজিত হলো, কিন্তু সেটা সে বরং করতে নারাজ। ততক্ষণও গুঞ্জরিকা মোনাকে কোলে উঠিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়েছে। সেদিকে চেয়েই দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল চন্দ্রা, শুধু আমি না, তোর স্বামীও আমাকে শুয়ে দেখেছে। তোর জায়গা এখন আমার। তুই আমার ভাগের সবটুকু সুখ কেড়ে নিয়েছিস কুঞ্জ। সেদিন আমাকে শেষ সুযোগ দিসনি। তুই সেদিন আমাকে ফিরিয়ে না দিলে আমাদের শেষ থেকে সবটা শুরু হতো। তুই আমার ভালো চাস না, তুই আমার সখী হতে পারিস না। তুই পাষাণ গুঞ্জ। কথাগুলো বেশ জোরে বলল চন্দ্রা, লক্ষ্য অপর পক্ষ অবধি পৌঁছে দেওয়া। মেয়েটার গলা কাঁপছে, চোখ জ্বলছে, বুকটা যাতনায় পিষ্ট হচ্ছে। অথচ গুঞ্জরিকে থামেনি, অটল কদমে এগিয়ে চলেছে। তবে কি শোনেনি চন্দ্রার অভিযোগে পরিপূর্ণ কথাগুলো? কেন জানে, হয়তো শুনেছে, হয়তো না। যার লগে আমাদের মন মিলে তার লগে ভাগ্য মিলে না। ভাইজানের মুখনি স্মৃত এমন কথাতে সেদিন অবিশ্বাস্য নয়নে চেয়েছিল গুঞ্জরিকা। গ্রাম্য ভাষাতে উচ্চারিত প্রতিটা শব্দ অদ্ভুত রকমের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তাইমুরের সাথে এক জীবনের শেষ কথোপকথন ছিল এটাই। অথচ সময় ঘুরে ভাইজানের বলা কথাগুলো নিজের সাথে মিলে গেল। তবে কি ভাইজানের দীর্ঘশ্বাসে ছিল গুঞ্জরিকা? চাইলে কি ভাইজানের শেষটা সুখকর হতে পারত কি? গায়ে হলুদের পূর্ব শেষ হয়েছে দুপুর নাগাদ। সময় পেরিয়ে ধরণীর বুকে সাজ নেমেছে। আলোর অস্বস্তি ক্রমশ ফিকে হয়ে এসেছে। আদার তার পুতলা পুতলি বেঁধে প্রকৃতিতে রাজত্ব করতে নেমেছে। গুঞ্জরিকা মাগরিবের নামাজ আদায় করে রান্নাঘরে এসে অদিতির জন্য মেহেন্দি বাটতে স্বেচ্ছায় খুশি মনে কাজটা হাতে নিয়েছে। রান্নাঘরের দক্ষিণা বাতায়ন গলিয়ে ক্ষণে 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 প্রবেশ করছে শীতল মারুত, শুয়ে দিচ্ছে ক্লান্ত চিত্তের অধিকারিণীকে। রাঙা হাতে থমকে বসে আছে গুঞ্জরিকা, দৃষ্টি নিবিষ্ট খিড়কির ওপাশে দৃশ্যমান পুষ্পে। বসার ঘর থেকে সমস্বরে ভেসে আসা অট্টহাসির শব্দে গুঞ্জরিকা নড়েচড়ে বসলো, ধ্যান ভাঙলো। দূর, এসব কি অদ্ভুত কথা ভাবছি। না চাইতেও মস্তিষ্কের প্রতিটা নিউরনে দখল দায়িত্ব
চালাচ্ছে চন্দ্রার বলা শেষ বাক্যগুলো। বার কয়েক মাথা ঝাঁকিয়ে এইসব থেকে বেরোতে চাইল। নিজের কাজে পুনরায় মনোবেশন করলো মেয়েটা। আর একটুখানি বাকি আছে, ওইটুকু বাটা হলেই শেষ। নিশ্চয়ই ওর অপেক্ষায় আছে অদিতি। পেরিয়েছে মিনিট 10। গুঞ্জরিকার মেহেন্দি বাটা শেষ। সবটা ঠিকঠাকভাবে গুছিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। হাতে একটা পিতলের বাটি, যেটাতে মেহেন্দি বাটা রাখা। পায়ে পায়ে এগিয়ে এসে বসা ঘরের চৌখাটের সম্মুখে দাঁড়ালো। সম্পূর্ণ কক্ষ মানুষে পরিপূর্ণ। গুঞ্জরিকা মুচকে এসে ভেতরে প্রবেশ করলো। দেখলো পরিবারের সকলেই উপস্থিত আছে, সাথে অদিতিরাও। আরুষ এবং আসমান শেখ একপাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আর কোনো দিকে তাকালো না গুঞ্জরিকা। সোফায় বসা অদিতির সামনে দাঁড়িয়ে মেহেন্দি বাটিটা এগিয়ে দিল। অদিতি হাসি মুখে নিল, বলল, এত বেটেছো ভাবি, তুমি দিবা না? বসো এখানে। অদিতির মুখের কথাতেই গুঞ্জরিকা ভীষণ খুশি হলো। যদিও থাকবে না এখানে আর না আড্ডাতে সামিল হবে, মেহেন্দি দিবে। কিছু বলার উদ্দেশ্য অদর নাড়তেই করগোসর হলো রোকেয়া শেখের গলা। বেশ কথাক্ষের সাথেই বললেন, শুভ কাজের যাকে তাকে সঙ্গে নিতে নেই অদিতি। তুমি সারথিকে দিয়ে মেহেন্দি লাগিয়ে নাও। পরপরে বিড়বিড় করে আওড়ালেন চাল চুলকহীন মেয়ে। বাপের মতোই আদব কায়দা নেই। ফকিরের ঘরের মুখের কথাতে ইতি টানতে পারলেন না রোকেয়া শেখ। স্বরের গতিতে পানি জাতীয় কিছু একটা উড়ে এসে মুখে পড়ল। মুখে দৃশ্যমান বিন্দু বিন্দু কণার উপরে আলতো করে শুয়ে দিতেই আঠালো অনুভব হলো। ওটা যে কি সেটা বুঝতে একটু সমস্যা হয়নি। চোখ জোড়ায় ধপ করে আগুন জ্বলে উঠল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলেন রোকেয়া শেখ, যেন জ্যান্ত গিলে খাবেন। কক্ষে উপস্থিত সকলের চক্ষুজোড়া চড়ক গাছ হয়ে গেছে। ওই হুল্লোড়ে মেতে থাকা পরিবেশ একেবারে শান্ত। পিনপিতন নীরবতা বিরাজমান কক্ষের সর্বকোণে। অথচ গুঞ্জরিকা নির্বিকার ভাবটা এমন যেন কিছুই হয়নি। রোকেয়া শেখ উচ্চস্বরে কর্কশ গলায় প্রশ্ন ছুড়লেন, এত বড় দুঃসাহস কিভাবে দেখালি তুই? তোকে তো আজ উচিত শিক্ষা দেব। কথা শেষ হতেই আবারও একটু ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সে একইভাবে একদলা পানি জাতীয় কিছু অস্বস্তিত্ব মুখমণ্ডলে অনুভব করলেন রোকেয়া শেখ। সবেমাত্র দাঁড়িয়েছিলেন, পা জোড়া আর এক কদম নড়ল না। হুঙ্কার শুনল আরুষ, গুঞ্জন, এবার অতি মাত্রায় বাড়াবাড়ি করছো। এক্ষুনি কক্ষ ত্যাগ করবে তুমি। গুঞ্জরিকা শুনল কথাগুলো, তবে বিশেষ পাত্তা দিল না। রোকেয়া শেখের দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, এভাবে সাহস দেখিয়েছি এবং আপনি এটারই যোগ্য। থেমে গেলেন কেন? দিন আমাকে উচিত শিক্ষা। এতক্ষণে আরুষের ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। বাড়ি ভর্তি মানুষের সামনে এই রক্ষ তামাশা না করলেও পারে। যতটুকু সম্মান অবশিষ্ট ছিল সেটুকু আজ ধূলিসাৎ করতে মাঠে নেমেছে সকলে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তেড়ে গেল গুঞ্জরিকার দিকে। আসমান শেখ ছেলেকে থামাতে চাইলেও ব্যর্থ হলেন। গুঞ্জরিকার মুখ বরাবর পুরুষালী শক্ত হাতটা উঠেও থেমে গেল। আরুষের কর্ণগোচর হলো কঠিন গলায় আওড়ানো নারীর তেজি কণ্ঠ, আপনি থামলেন কেন? মারুন। আপনার আম্মা আমার আব্বাকে নিয়ে কত কথা বলছে, শুনেছেন নিশ্চয়ই। সেই সাহস আপনার আম্মা কোথায় থেকে পান? আমার আব্বার নখের যজ্ঞ নয় এই পরিবারের কেউ। আমার আব্বা সহ আমার পরিবারের কাউকে নিয়ে একটা শব্দও আওড়ালে কসম মাটিতে পুঁতে রেখে দেব তো তাকে। গুঞ্জরিকা যেন নিজের মধ্যে নেই, রণমূর্তি ধারণ করেছে। মুখনিসৃত প্রতিটা শব্দ বহন করছে তার নিজস্ব তেজস্বিতা। আরুষ হাত নামিয়ে নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালালো। এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলতো। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলালো। বজ্রগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, গুঞ্জন, শেষবারের মতো বলছি, নিজের কক্ষ যাও, নয়তো আমি বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। বাক্যটাতে দাঁড়িয়েও টানতে পারল না আরুষ। থাপ্পড়ের প্রবল আওয়াজে থমকালো শেখ বাড়ির পরিবেশ। চমকে উঠল ওখানে অবস্থান করা সবাই।
থমকালো উপস্থিত সকলের হৃদস্পন্দন। আখিজোড়া কপালে তুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। কিংকর্ত বিমোর হয়ে দাঁড়িয়ে থাকা সবাই বাকরুদ্ধ হয়ে পড়ল। যা হচ্ছে সবটা হঠাৎ ধীরে আসা ঝড়ের মতোই ঘটে যাচ্ছে। সবটা একেবারে কল্পনাতীত। বাড়ির ওপর দিয়ে মৃদুমন্দ গতিতে শীতল হাওয়া বয়ে গেল। এতে যেন নিঃস্ব পাতা বাড়ল কয়েক গুণ। আরুষ ডান হাতটা তুলে নিজের রক্তিম গালে ছোঁয়ালো বার কয়েক। ঘাটটা কটমট শব্দ তুলে দুদিকে ঘোরালো। না, ঠিকই আছে, তবে নরম হাতের জড়তা আসলেই প্রশংসার দাবিদার। কুঞ্জরিকার এমন দুঃসাহসিকতা কাজটা পুরুষ অহং এই বড্ড আঘাত হানল। তবে জোরপূর্বক নিজেকে দমিয়ে রাখল আরুষ। ঝামেলা বাড়িতে মন সায় দিল না। আরুষ 2 পা এগিয়ে যেয়ে গুঞ্জর মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, শান্তি, এবার আসতে পারো এখান থেকে। গুঞ্জরিকা অষ্টজোড়ার কোণ ঘেঁষে বক্র হাসি খেলে গেল। ইশারায় নিজের হাতটা দেখিয়ে অদম্নি কণ্ঠস্বরে বলে উঠল, এই খেটে খাওয়া হাত আপনাদের সকলের সুশ্রীয় চেহারার নকশা পরিবর্তন করার ক্ষমতা রাখে। মায়ের ছেলে হয়ে বউয়ের সাথে করা অবিচারের জন্য এটা আপনার প্রাপ্য ছিল। আজও পারলেন না নিজের মায়ের দিকে আঙুল তুলতে। ছুটে এলেন কেবল আমাকে দমাতে। অথচ সত্য কারোর অজানা নয়। কে দোষী সেটা সবাই জানে। নিজ কথাকে সমাপ্তি টেনে চারপাশে এক ঝলক আর দৃষ্টি তাক করল গুঞ্জরিকা। পরক্ষণেই বড় বড় পা ফেলে ওখান ঘর থেকে প্রস্থান করলো। আরুষ নিজেও আর দাঁড়ালো না। মন মেজাজ ক্ষিপ্ত হয়ে আসে। নিজেকে সামলানো বড্ড প্রয়োজন। মাথা ঠান্ডা না হলে এই বাড়িতে আগুন লেগে যাবে। অদূরে দাঁড়ানো চন্দ্রা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। গুঞ্জরিকার সামনে আরুষের সিংহ থেকে বিড়াল হয়ে যাওয়াটা ওকে যেন নিজের পরাজয়ের আগাম বার্তা দিয়ে গেল। এইভাবে চলতে দিলে হবে না, অন্য কিছু ভাবতে হবে। দন্ত দিয়ে অদর চেপে ভাবল কিয়ৎ সময় অমনীয় চট করে একটা বুদ্ধি খেলে গেল মাথাতে। নিজের অবস্থান ধরে রাখতে হলে এতটুকু করতেই হবে। আজকের ঘটনাকে পুঁজি করে অনেক কিছু করা সম্ভব। জিততে এসে হেরে গেলে তো চলবে না। ওহু, একদমই নয়। কুটিল হাসল মেয়েটা। রোকেয়া শেখ ততক্ষণে কক্ষ ত্যাগ করেছেন। আয়েশা শেখ গুনগুনিয়ে কাঁদছেন আর আওড়িয়ে চলেছেন। শেষ পর্যন্ত কিনা নাত বইয়ের থুতু খাওয়ান লাগলো মোর বৌমারে। এই দিনও দেখবার ছিল। এই দিন দেখবার আগে মোর মরণ কেন হইল না? অদিতি এইসবে তিতি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। মায়ের ওপর রাগের সাথে অভিমান জমল। শখের মেহেন্দির ওপরে অনীহা জন্মালো। ওটা আর কখনোই হাতে লাগাবে না। মেহেন্দির বাতিটা ফ্লোরে ছুঁড়ে ফেলল। সেই শব্দে আরও একবার সকলে চমকালো। অদিতি সেই সবে পরোয়া করল না। হনহনিয়ে চলে গেল নিজের কক্ষের দিকে। হাসি খুশি একটা মুহূর্ত হঠাৎ করে বিষাদে ছেয়ে গেল। সদর দরজার সম্মুখে শাহরিয়ার দাঁড়িয়ে আছে। হাতে একটা সফেদ রঙা কাগজ জলজল করছে। গুঞ্জরিকাকে সেটা দিতে মূলত শেখ বাড়িতে এসেছে। আজ দুপুরেই বাড়িতে ফিরেছে নগর থেকে। ওর মুখোমুখি হাসি মুখে অবস্থান করছে গুঞ্জরিকা। বসার ঘর থেকে নিজের কক্ষে যাওয়ার সময়ই ভাইজানকে দেখে থেমেছে। আরুষ খাবার টেবিলের নিকটবর্তী দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাত জোড়া আড়াআড়িভাবে বুকের ওপর ভাঁজ করে রাখা। শানিত দৃষ্টি নিবিষ্ট ওদের দিকে। এসেছিল মূলত পানি খেতে। শাহরিয়ার বাড়ির ভেতরের খবর জানে না। তবে বিয়েবাড়ির এমন শান্ত পরিবেশ দেখে কিছু একটা ঠিকই আঁচ করতে পারেছে। হাসি মুখে শাহরিয়ার জানতে চাইল, ভালো আছেন ভাবি? সব ঠিকঠাক আছে তো? গুঞ্জরিকা মুচকি হাসলো। প্রতি উত্তর করলো, আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কেমন আছেন? এদিকেই সব ঠিকঠাক। কেবল নতুন করে মা এবং মায়ের ছেলেকে তাদের অবস্থান সম্পর্কে অবগত করেছি। শাহরিয়ারের কপালের ভাঁজ পড়ল। অতশত বুঝল না। দৃষ্টি যে থমকালো আরুষের দিকে। বন্ধুর দুর্বোধ্য চাহনিতে চোখ মিলল। আরুষের ডান গালটা লাল হয়ে ফুলে আছে। ঘটনা হয়তো কিছুটা ঠাহর করতে পারল। তবে
কারোর ব্যক্তিগত বিষয় জানার আগ্রহ দেখালো না। হাতের কাগজখানা এগিয়ে দিল গুঞ্জরিকার দিকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। এই যে এটা নিন, কাগজ শেষ। গুঞ্জরিকা হাসি মুখে নিল ওটা, সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ভাইজান, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। এই নগণ্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনার নিকট। আগামীকাল আসবো আপনাদের বাড়িতে প্রয়োজনীয় কথাগুলো বলতে। শাহরিয়ার মাথা নেড়ে সম্মতি দিল। অবশ্য ভাবি, আপনার বাসে সবসময় আছি। এখন আসি তবে। গুঞ্জরিকার সাথে সাথেই বলে উঠল, ভেতরে আসুন ভাইজান, কিছু মুখে দিয়ে তারপর যাবেন, নয়তো আমি কষ্ট পাবো ভীষণ। শাহরিয়ার এর মুখে হাসি বাড়ল। মেয়েটাকে একেবারে নিজের বোনের মতোই মনে হয়। বলল, ক্লান্ত লাগছে ভীষণ, একটু বিশ্রামের প্রয়োজন ভাবি। নগর থেকে এসে বাড়তে গিয়েছিলাম, ফিরেছি কিছুক্ষণ আগেই। অন্য কোনো দিন খাবো ইনশাল্লাহ। গুঞ্জরিকা ভাইজানের অবস্থান বুঝলো, তাই আর জোর করলো না, মেনে নিল শাহরিয়ারের কথা। আচ্ছা ভাইজান, সাবধানে যাবেন, আজকে সবটা তোলার রইল। শাহরিয়ার মৃদু শব্দে হেসে ফেলল। আচ্ছা, তুলে রাখুন, আসি আমি। কথাটা বলেই চলে গেল শাহরিয়ার। গুজরিকা দিব্যি অনুভব করতে পারছে পিছনের তীক্ষ্ণ দৃষ্টি, যেটা ওর দিকে নিবদ্ধ। বড় একটা শ্বাস ফেলে উল্টো ঘুরে দোতলার উদ্দেশ্যে হাঁটা ধরল। প্রথমে সিঁড়িতে পা রাখতেই কর্ণগোচর হলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। এখনো মুক্তির আশা করছো তুমি, বোকা মেয়ে। গুঞ্জরিকা স্বেচ্ছায় থামালো নিজের পথ যুগল, পিছু ফিরল, এগিয়ে এলো কয়েক পা। দুজনের মাঝে মোটামুটি একটা দূরত্ব রেখে দাঁড়ালো। স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, গাছেরও খাবেন, তলাও কুড়াবেন, আর সব আমি মুখ বুঝে সহ্য করব। আমাকে আপনার অবলা নারী মনে হয়। যে শৈলে মুগ্ধতা আসে সেখানেই নিজের ঠিকানা খুঁজে নিন। আরশের অদর যুগল একপাশে কিঞ্চিত উঁচু হলো, বাম বুড়ো তুলে বলতে শুরু করলো, প্রথমত বিয়েটা তোমার মতো ছিল গুঞ্জন। দ্বিতীয়ত আমি তুমি ব্যতীত কারোর প্রতি মুগ্ধ হইনি। তৃতীয়ত তুমি চাইলে আমি ওই মেয়েকে তালাক দিয়ে দেব, তবুও তোমার মুক্তি নেই। এবং সবশেষ ঘটনা সবটা সম্পর্কে তুমি অবগত। তাই এই বিয়েকে এত বড় করে দেখার কিছু নেই। এত বড় মিথ্যা রাগে ঘেনায় শৈল গুলিয়ে উঠল গুঞ্জরিকার। ক্ষিপ্র গলায় বলল, আপনার ওই মুখে একদলা থুতু আরুষ শেখ। ভয় পাবেন না, এক্ষুনি এখান থেকে যাচ্ছি না। এই বাড়ির সকলের উপযুক্ত জায়গা দেখিয়ে তবেই না হয় নিজের গতি করব। আমার বাবাকে নিয়ে কত কথা শোনানোর দুঃসাহস দেখিয়েছে আপনার আম্মা। নিজের করা কুকর্ম জেনেও সে চুপ থাকেনি, উঁচু ছিল নিচে। চুপ থেকে আমাকে শান্ত থাকতে দেওয়ার শুরুটা আপনার আম্মা করেছে। 2 আঙ্গুল অপরের দিকে তুললে 3 আঙ্গুল কিন্তু নিজের দিকেই থাকে গুঞ্জন। তুমি একেবারে নির্দোষ, বিষয়টা এমনও নয়। নিজের সাথে ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে তুমি আমাকে অবগত করনি। আমি কি তোমার কেউ ছিলাম না তখন? কোনো তৃতীয় ব্যক্তি ছিল না আমাদের মধ্যেখানে। তবে আমাকে কেন পরিবারের সদস্যদের বাইরের থেকে তোমার দুঃখের কথা শুনতে হলো? সে তোমার একার অংশ ছিল না। তোমার অপূর্ণতা শুধু তোমার একবার নয়, আমার নিজেরও। তুমি স্বেচ্ছায় নিজের জায়গা ছেড়ে দিচ্ছ। আরুষ কথাগুলো বলেই সামনে থেকে সরে গেল। গুঞ্জরিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখন এক মুখ ফুটে কিছুটি বলতে পারল না। অজান্তেই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সময় নিয়ে কম্পিত গলায় আওড়ালো, আজও আপনি মায়ের ছেলেই থেকে গেলেন আরুষ শেখ। আমি আপনাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলি। আপনি খুব পস্তাবেন, আপনাকে পস্তাতে হবে। আরুষ ততক্ষণে সদর দরজা দিয়ে শেখ বাড়ি ত্যাগ করেছে। গুঞ্জরিকা কথাগুলো শুনল কি? অভিমান একপাক্ষিক হলে তা পুনরায় ভাঙার যোগ্য, কিন্তু সেটা যদি হয় দ্বিপাক্ষিক, তবে গল্প পরগাছা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।